সবাই কি শুনতে পাচ্ছ? আমাকে প্রপারলি একটু উত্তর দাও, তাহলে আমি বুঝতে পারবো যে শুনতে পাচ্ছ কিনা। আশা করি সবাই আমাকে ভালো মতোই শুনতে পাচ্ছেন। দেখি চ্যাট বক্সে দেখলে বুঝতে পারবো। ওকে, ইয়েস, শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস করব, খালি একটা জিনিস না, অনেক কিছু করবো আজকে। এর আগে তোমাদের কাছে যার যার কাছে যে ইংলিশ বই আছে, ইংলিশ গ্রামার, ঠিক আছে, ইংলিশ গ্রামারটা বের করেন। ইংলিশ গ্রামার বের করেন, ঠিক আছে। গ্রামার বের করেন। গ্রামারের একটা টপিক আছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমাদের কিন্তু ক্যাডেট কলেজ অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং সিলেবাসের মধ্যে এটা আলাদা করে লেখা আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ওকে, সো খুবই ভালো মতো জানতে হবে প্রতিটা জিনিস। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটা। চলেন। রাইট ফর্ম অফ ভার্বের আগে আমাদের যে জিনিস শিখতে হবে একটু দেখেন, সেটা হলো ভার্ব এর ইউজ বা ব্যবহার। ইউজ, ঠিক আছে। ভার্ব কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। ইংরেজি বাক্যের সিকোয়েন্স কি এটা জানো? ইংরেজি বাক্যের একদম আইডিয়াল একটা বাক্যের সিকোয়েন্স হলো সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর আমরা কি দেখেছি, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, বা আমরা এক্সটেনশন বলি অথবা কমপ্লিমেন্ট বলি, তাই না? মেইন সিকোয়েন্সটা কি? আমি তোমাকে এটা বলার চেষ্টা করছি যে 1 নাম্বার সাবজেক্ট, ভার্ব 2 নাম্বারে, 3 নাম্বারে অবজেক্ট হোক, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট, তাই তো? এখন একটু চিন্তা করতে হবে, ভালো মতো চিন্তা করতে হবে। আমি তোমাদেরকে এমন ভাবে ইনশাল্লাহ শেখাবো। মেইন বোর্ড বুক এখন না, মেইন বোর্ড বুক না, গ্রামার গ্রামার যে বইটা আছে কাছে, তোমার যেটা আছে, ঠিক আছে, যে আনি, তারপরে ওই গ্রামার বুকে কি বের করবা জানো? ওই গ্রামার বুকে টপিকটা বের করবা যে রাইট ফর্ম অফ ভার্ব। আর যদি নাও থাকে, কোনো গ্রামার বইও যদি না থাকে, তাও সমস্যা নাই, তাহলে আজকে ক্লাসটা দেখে, ঠিক আছে। আজকে ক্লাসেই সব জানি। আমরা প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচারে আমরা এটা পড়েছি না, যে সাবজেক্ট আগে বসে, তারপরে ভার্ব বসে, তারপরে কি অবজেক্ট বসে, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা পড়েছিলাম। সো এই ভার্বটা আরো ডিটেলস আমরা আজকে জানবো। ভার্বটা কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে বসে, হাউ উই ইউজ ইট, ঠিক আছে, হাউ উই ইউজ ইট। ওকে, চলেন শুরু করছি আজকের ক্লাসটা। ধরেন সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্ট কে, এইটার উপরে হাইলি ডিপেন্ড করে যে ভার্ব কেমন, ঠিক আছে। ভার্বটা কেমন, এটা কিসের উপর ডিপেন্ড করে হাইলি? একটা জিনিস বলেছি, সেটা হলো সাবজেক্টের উপর। অর্থাৎ দেখো, একটা জিনিস শেখাবো আজকে, যারা জানেন না তাদের জন্য। অনেকেই আপনারা জানেন না, বলেন না সবাই জানেন, কারণ আপনাদের পরীক্ষায় আমি প্যারাগ্রাফ দেখলে, পরীক্ষার খাতায় যদি প্যারাগ্রাফের দিকে তাকাই, তাহলেই বোঝা যায় আসলে কে জানেন আর কে জানেন না। আই ইট, ঠিক আছে। এখানে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। খুব খুব সাবধানে দেখো, এখানে ইট, এখানে কি ইট হলো ভার্ব, তাই না? আর আই হলো সাবজেক্ট। খুব সহজ। এখানে আমি যদি জাস্ট এভাবে লিখতাম যে হি ইট, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। কেন ভুল হতো? কারণ হি, এটা সাবজেক্ট হলেও এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম। দেখেন, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি আমরা সবাই বুঝি? বলেন তো, চ্যাট বক্সে বলেন একটু। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো আমি বা তুমি না। এই যে আমি আমরা, এটা ফার্স্ট পার্সন। তুমি তোমরা, এটা কি সেকেন্ড পার্সন। আর সে তারা, এগুলো থার্ড পার্সন। কিন্তু শুধু থার্ড পার্সন হলে হবে না, থার্ড পার্সন এবং তাকে সিঙ্গুলার নাম্বার হতে হবে। সিঙ্গুলার মানে কি? একা, একজন। যখন থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এট টাইম হবে, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু কোন টেন্স আছে জানো? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে।
যখন এইটা হলো সাবজেক্ট থাকে, যখন সাবজেক্ট হলো এরকম থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ই হতে পারে, রহিম হতে পারে, করিম হইতে পারে, আরাফ হইতে পারে, অ্যানিমল, ঠিক আছে। যখন সাবজেক্ট এরকম থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। মানে এখানে সঠিক ভার্বটা কি হবে জানো? এখানে এইটা ভুল, সঠিক ভার্বটা হবে ইটস। ইটস, ঠিক আছে, হি ইটস। সো অর্থাৎ এখানে মেইন বাক্যটা হবে হি ইটস। এই জন্য আমাদের কিন্তু টেন্স ক্লিয়ার থাকতে হবে খুব ভালো মতো, ঠিক আছে। টেন্স সম্পর্কেও আজকে আমরা ধারণা নিব। রাইট ফর্ম অফ ভার্ব শুরু করতে গেলে আমরা আমাদের কোচিং এ কি হয় জানো, অনেক কোচিং এ ইনস্ট্যান্ট ভার্বকে রাইট ফর্ম অফ ভার্ব পড়ায় শুরু করে দেয়। এই জন্য তোমরা বোঝো না দেখো রাইট ফর্ম অফ ভার্বে কি ভুল হচ্ছে। তোমাকে বুঝতে হবে আস্তে আস্তে, একদম সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আসতে হবে, বুঝতে হবে এইটা কেন হয়েছে, বুঝেছো তো? আর এবং এটা কখন হয়, যখন এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। তাহলে একটা নতুন গেস্ট চলে আসলো, তার নাম কি? তার নাম হলো টেন্স। এই জিনিসটা আপনাদের প্রবলেমের শেষ নাই, অনেকে অনেক সাফার করে। টেন্স মানে কি জানো? টেন্স শব্দের অর্থ কি, কে জানো বলো তো? দেখি, বলেন তো, অর্থ বলেন তো। কাল, ঠিক আছে, অনেকে বলছে কাল। কাল ঠিক আছে, বাট এই এই কাল কোন অর্থে জানো? এই কাল হলো সময় অর্থে, ঠিক আছে। টেন্স হলো সময় অর্থে কাল। এখন সময়, কিসের সময় যদি প্রশ্ন করি, এটা হবে ক্রিয়া ঘটার সময়, ঠিক আছে, যখন ঘটছে, কাজটা যখন ঘটছে, এই সময়টাকে আমরা বলছি টেন্স। আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু অসাধারণ একটা সুযোগ। তোমরা যাদের যাদের টেন্সের সমস্যা, অনেকের সমস্যা আছে, পরীক্ষার খাতা দেখে বোঝা যায়, এই ক্লাসটা খুব ভালো মতো করো, জীবনে আর কখনো টেন্স শিখতে হবে না ইনশাআল্লাহ। ক্রিয়া ঘটার সময়টা হলো টেন্স, খেয়াল করেন, ঠিক আছে। ক্রিয়া যখন ঘটে ওই সময়টা হলো আপনার টেন্স। চলেন আমরা দেখি এখন। ধরেন আমি বললাম যে আই অ্যাম ইটিং, ঠিক আছে, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এটা কোন টেন্স? কোন টেন্স বলতে হবে না, আমি ধরে নিলাম তোমরা কেউ কিচ্ছু পারো না, ঠিক আছে। তুমি বুঝতে পারছো এই শব্দটার অর্থ হলো আমি খাচ্ছি, তাই না? আমি খাচ্ছি। তুমি বাক্যটা দেখেই কমন সেন্স দিয়ে বুঝতে পারবা এইটা এখন হচ্ছে, মানে এই মুহূর্তে হচ্ছে, তাই না? এই যে এই ক্রিয়াটা কখন হচ্ছে এটা তোমাকে বের করতে হবে, এই মুহূর্তে হচ্ছে। তারপরে অন্য একটা লিখতে পারি যে আই ওয়েন্ট টু কক্সেস বাজার। তারপরে আমি কিন্তু ইন্ট্রোডাকশন আছে একদম, আমি কক্সেস বাজার গিয়েছিলাম। তো বাংলাটা কি? আমি কক্সবাজার গিয়েছিলাম। খেয়াল করেন এই জিনিসটা কি অতীত, তাই না? অতীত। অতীতেও কিন্তু আমি আরেকভাবে বলতে পারতাম, এটা হলো অতীত, আমি জেনারেলি বলেছি। এটা আমি বলতে পারতাম যে আমি কক্সবাজার যাচ্ছিলাম তখন, এটা অতীত, কিন্তু দুইটার কিন্তু টাইপ আলাদা। তো অনেক টাইপের টেন্স আছে, এটা তোমাদের কেন বলছি জানো? যে ডিফারেন্ট টাইপস, ঠিক আছে, এখানে ডিফারেন্ট টাইপস আছে সময়ের। এই ক্রিয়া ঘটার যে সময়, এটার কিন্তু ডিফারেন্ট টাইপস এবং ডিফারেন্ট ধরন আছে, ঠিক আছে। সবগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, যারা পারেন তারা তো পারেনি, সমস্যা নেই, বাট পারলেও তোমাদের অনেক নিখুঁত নিখুঁত ভুল আছে কিছু, যেগুলো তুমি নিজেও জানো না তোমার ভুল হয়। ঠিক আছে, ক্লাসটা ভালো মতো করেন অবশ্যই। আমরা প্রথমে যে জিনিস দেখবো, সময়, কত টাইপের সময় আছে, ঠিক আছে, এটাই আমি একসাথে দেখবো। সবাই আমার সাথে খাতায় তুলবেন, ঠিক আছে। এখানে লিখবেন প্রেজেন্ট, এখানে লিখবেন পাস্ট। বেসিক্যালি যদি আমি সময়কে তিন ভাগে ভাগ করা যায়, তাই না? আমরা জানি বেসিক্যালি একদম খুব বেসিক ভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, একটু ওয়েট করেন। প্রশ্নটা হলো, এদের মধ্যে আবার প্রকারভেদ আছে। আমি বললাম যে প্রেজেন্ট আমি বলতে পারি যে আমি ভাত খাই, মানে ইউজুয়ালি খাই। কিন্তু আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, এটাও প্রেজেন্ট, বাট এখন হচ্ছে। আমি তো এখন হচ্ছে বলি নাই। তার আমি ভাত খেয়েছি, মানে এই মাত্রই খেয়েছি, এটাও কিন্তু প্রেজেন্ট, তাই না? বাট প্রেজেন্ট পারফেক্ট আছে, ওইটা আমরা দেখবো যে চার রকম। দেখেন, ইনডেফিনিট,
কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? এই যে এই চার রকম টেন্স, এই চার রকম টেন্স বাদে কি আর কোনো টেন্স আছে বলেন তো? এই ভেতরের এই টেন্স গুলো কত রকম? চার রকম, তাই না? এবং ইজি মনে রাখা কি ব্যাপার জানো, এগুলোর ক্ষেত্রেও সেম, এগুলোর ক্ষেত্রেও কি সেম। ইনডেফিনাইটের আরেকটা নাম আছে, সেটা হলো সিম্পল, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আপনাদের সেম কিন্তু। সো নামটা কিভাবে হবে একটু খেয়াল করেন। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আগে এই টাইপ গুলো তুমি দেখতো, ঠিক আছে? টাইপ গুলো তো দেখলে, এখন আমরা একদম মেইন পড়াটায় যাব। মেইন পড়াটা কেমন খেয়াল করেন, দেখেন। প্রেজেন্ট আসি, ঠিক আছে? খুব ইজিলি এবং ফাস্ট বুঝবো কিন্তু আমরা। সো অবশ্যই মনোযোগ ধরে রাখতে হবে। দেখেন, প্রেজেন্ট, প্রেজেন্টে আমরা প্রথমে পড়েছি এক নম্বরে ইনডেফিনিট, ইনডেফিনিট বা সিম্পল, ঠিক আছে? এই দুইটা একই, সেম। ইনডেফিনিট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট এক। চিন্তা করে বাংলা দিয়ে ভেবে ভেবে পড়তে হবে কিন্তু টেন্স, ঠিক আছে? যাদের ভুল হয়, যারা ভুল করো না, সবাই খেয়াল করো আজকে। আমরা বলি না যে আমি ভাত খাই, যাই, হয়, ঠিক আছে? ইউজুয়ালি হয়, সাধারণত হয়। এখন হচ্ছে, হয়েছিল, এসব না। এই কাজটা হয়, এই কাজটা করি, এই কাজটা অমুকে করে, এই কাজটা সে করে, এই কাজটা তারা করে, ইত্যাদি, এরকম যখন বোঝায়। ইউজুয়ালি, সাধারণ অর্থে, বর্তমানে ঘটে, প্রতিদিন ঘটে, অথবা এই জিনিসটা প্রতিদিন না হোক মাঝে মাঝে ঘটে, এরকম যখন বোঝায়, ওইটা অলওয়েজ আপনাদের প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে? হয় বা করা হয়, এই দুইটা জিনিস যদি মনে রাখো, তাহলে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পারবে, দেখ। এবং এর গঠনটা দেখতে হবে কি রকম, সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম, ঠিক আছে? ডিরেক্ট জাস্ট এটা, এইটাই হলো টেন্সের গঠন। এই যে আমি বলেছিলাম না যে আই ইট, তাহলে এইটা দেখো, গঠন মিলাও, গঠন অনুযায়ী মিলাও একটু। শুরুতে সাবজেক্ট বসেছে, তারপরে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে? জি বসেছে। ইট, ইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। কিন্তু আমি যদি বলি যে হি ইটস, ঠিক আছে? ইটস, এটাই হলো সেই এক্সেপশনাল নিয়ম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, হি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। এই জন্য দেখো, V1 ছিল এখানে, V1টা কি ইট, এর সাথে এস যুক্ত হয়েছে। বুঝতে পারছেন কেন এস যুক্ত হয়েছে? বুঝতে পারছেন সবাই? হি এর সাথে কেন ইটস হলো, এটা বুঝতে পেরেছেন? ওকে, এটা বুঝতে পেরেছেন আশা করি। সো মেইন কথা হচ্ছে, এই জিনিসটা হয় বা করা হয়, এরকম একটা সেন্স বোঝায়, ঠিক আছে? এখন মনে রাখবেন যে ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ বলতে কি বোঝায় জানো? কোন একটা জিনিস হবেই বা হয়, ঠিক আছে? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে মানে কি এই কাজটা হয়, তাই না? তুমি সেন্স দিয়ে চিন্তা করো, সূর্য পূর্ব দিকে ওঠে মানে কি এই কাজটা হয়, মানে কি এটা কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। তাহলে দ্য সান, দেখেন দ্য সান, সান বোঝাতে, দ্য সান, দ্য সান, এটা কোন সাবজেক্ট বলেন তো, নাম্বার কি, এটা কি থার্ড পারসন না? অবশ্যই থার্ড পারসন। এবং সান কয়টা, এক দুইটা আছে না একটা? সান কয়টা তাই বলে, দুইটা নাকি একটা? সান একটা না দুইটা? সো যেহেতু একটা আছে, খেয়াল করেন, যেহেতু এটা একটা, সো এখানে রাইজ হবে নাকি রাইজেস হবে বলেন তো? রাইজ হবে নাকি রাইজেস হবে? ঠিক আছে, রাইজেস হবে, রাইজেস ইন দা ইস্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছি।
কোনো কাজ বর্তমানে হয় বা করা হয় এরকম যখন বোঝায়, এরকম সেন্সে এটা প্রেজেন্ট ইনডেফিনিট লিখবো। প্রেজেন্ট ইনডেফিনিট বলতে এই স্ট্রাকচারে লিখতে হবে, ঠিক আছে? স্ট্রাকচার গুলো কিন্তু নোট করে রাখবে। প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার তোমাকে মেইনলি মনে রাখতে হবে যে কখন প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং প্রেজেন্ট ইনডেফিনিট দেখতে কেমন। তুমি যদি নাই জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট দেখতে কেমন, তাহলে তুমি লিখবা কিভাবে? তাই না? একটু লজিক্যালি চিন্তা করো। আমি বলছি যে যখন হয় অথবা করা হয় এমন সেন্স বোঝায় বাক্যের মধ্যে, তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট লিখি। এখন প্রেজেন্ট ইনডেফিনিট দেখতে কেমন এটা তো তোমার অবশ্যই জানতে হবে, তাছাড়া তো তুমি এগুলো লিখতে পারবা না, তাই তো? এখন আমি তোমাকে কয়েকটি তিনটা বাক্য লিখতে দিই, ঠিক আছে? সে কাজটি করে। আগে কেউ চ্যাট বক্সে অ্যান্সার দিবে না, চ্যাট বক্সে কিন্তু আমি দেখতে পারি। দেখেন, সে কাজটি করে, তারপরে আমি বললাম যে আমি স্কুলে যাই। আমার বোন, এখানে একটা তোমাকে প্যাচ লাগে, ঠিক আছে, যেটা আমি বলি নাই। আমার বোন একজন ডাক্তার, এটা খেয়াল করেন। এই তিনটা ট্রান্সলেশন লেখো, ট্রান্সলেশন দিয়ে দিয়ে পেন্সিলকে সবচেয়ে ভালো হয়। এই তিনটা জিনিসের ট্রান্সলেশন লেখে, খাতায় লেখে, চ্যাট বক্সে না। চ্যাট বক্সে লিখতে মানা করেছি। রায়া, তুমি কি চাও আমি তোমাকে মিটিং থেকে বের করে দেই? রায়া, তুমি যদি তুমি কিন্তু আমার কথার অবাধ্য হয়েছো। তোমাকে কিন্তু খুব কম সময়ের মধ্যে তুমি যদি কাজটা আনডু না করো, তোমাকে কিন্তু এই মিটিং থেকে আমি আসলেই লিভ দিয়ে দিব। তোমাদের কি, আচ্ছা তোমরা কি কথা বুঝো না? সোয়াইব, কি বলে, মহিবুল সোয়াইব, তোমার নামটা কিন্তু আমি জানি। সোয়াইব, তুমি কেন চ্যাট বক্সে লিখেছো বলেন? চ্যাট বক্সে লিখতে বলেছি সোয়াইব? সোয়াইব, তোমার প্যারেন্টস এর সাথে আমি আজকে যোগাযোগ করব, তোমাকে সেকেন্ড চান্স দিয়েছি। দেখো, এবার আমরা সলভ করি। দেখেন, সে, সে বলতে হি বা সি, তাই না? তুমি যে কোনো একটা লিখতে পারো। কাজটি করে মানে কি? কোনো কাজ করা হয় বা হয় মানে এটাই বুঝেছে, কাজটা করে মানে কি, ইউজুয়ালি করে, সাধারণত করে। তো তুমি বুঝতে পারতেছো যে এই বাক্যটা দেখে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। এখন করে, করার ভার্ব কি বলেন তো? চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সে লিখেন যে করে এটার ভার্ব কি। ডু, তাই না? ডু মানে করা। বাট এখানে হি বা সি আছে, এজন্য ডাজ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার আছে, এজন্য ডাজ হবে। হি ডাজ দা ওয়ার্ক, বা শি ডাজ দা ওয়ার্ক। এবার খেয়াল করেন, আমি স্কুলে যাই, এটা কি হবে? আমি যেহেতু আই গো টু স্কুল, দেখো সবকিছু কিন্তু আমি দেখেই বুঝতেছি কোন স্ট্রাকচারে লিখতেছি। আমি এই স্ট্রাকচারে লিখতেছি। এই যে আমাদের স্ট্রাকচার ছিল, সাবজেক্ট প্লাস ভি ওয়ান, ঠিক আছে, ডিরেক্ট সাবজেক্ট এবং তারপরে ভার্ব ওয়ান, এটা কিন্তু লিখে দিচ্ছি। তারপরে দেখেন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমার বোন, মাই সিস্টার, আগে এটা দেখে, ঠিক আছে, আমার বোন মানে মাই সিস্টার। এখন এটা আমি তোমাদেরকে দেখাই নাই, যখন কোনো বার তুমি দেখতেছো না বা করে বা আহ, হয় এরকম বোঝাচ্ছে না, ঠিক আছে? এখানে কিন্তু আমার বোন একজন ডাক্তার, এখানে কিন্তু একটা হয় আছে, তাই না? আমার বোন হন, ঠিক আছে, মানে হন মানে এখানে বি আছে। যখন এরকম থাকবে যে আমি একজন ছাত্র, আমার বোন একজন ডাক্তার, এটা যখন থাকবে তখন এখানে বি ভার্ব আছে, মনে রাখবে। ইংলিশে কি? মাই নেম ইজ, আমার নাম অর্ক। এখানে যদি বাংলায় কোনো ভার্ব নাই, বাট ইংলিশে কি ইজ আছে না? ঠিক একইভাবে এখানে বি ভার্ব বসে। বি ভার্ব কোনগুলো? এখন বি ভার্ব হলো, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম হতে পারে, ইজ হতে পারে, অথবা আর হতে পারে। এটা হলো সাবজেক্ট অনুযায়ী বুঝবে। মাই সিস্টার, এর সাথে কি বসবে বলো তো? মাই সিস্টার অ্যাম হয়, মাই সিস্টার আর হয়। মাই সিস্টারের সাথে ইজ বসে, মাই সিস্টার ইজ আ ডক্টর। আশা করি বুঝতে পেরেছেন। এরকম করে একসাথে এখন আমরা পাঁচটাও বুঝে ফেলবো, ঠিক আছে? আমরা ইনডেফিনিট টেন্স পড়তেছি কিন্তু।
আমরা কি পড়তেছি? আমরা ইনডেফিনিট টেন্সটা পড়তেছে। আমরা চলেন পাস্টটা দেখে ফেলি। তাহলে পাস্ট ইনডেফিনিট কেমন? পাস্ট ইনডেফিনিট হলো, দেখতে কেমন আগে দেখেন, সাবজেক্ট প্লাস ভি টু। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভি টু। ভি টু বলতে বোঝায় ভার্বের কোন ফর্ম, ভি টু বলতে বোঝায় পাস্ট ফর্ম। দেখেন, এবং কখন পাস্ট ইনডেফিনিট হয়? পাস্ট ইনডেফিনিট হয় অতীতে কোনো কাজ হতো বা হয়েছিল, এটা যদি বোঝায়। ঠিক আছে, ঘটছিল, এটা একবার ঘটছিল অথবা এটা হইতো। ঠিক আছে, একবার ঘটেছিল বা এটা হতো, এরকম যদি বোঝায় তখন ওইটা পাস্ট ইনডিফিনিট হয়। কিরকম হতে পারে? তুমি ধরো অতীতে একটা কাজ বলো, তুমি অতীতে ধরো একবার ঘুরতে গেছিলা বা তুমি অতীতে একবার পড়ে গেছিলা। ঠিক আছে, ওকে, আমি ধরো বললাম যে ধরো কোন একটা পরীক্ষায় তুমি ভালো মতো পড়াশোনা করেছো, ঠিক আছে, অনেক পড়াশোনা করেছো। তাহলে আমি বলবো যে আই স্টাডিড ফর দ্যাট এক্সাম। ঠিক আছে, সেই পরীক্ষার জন্য আমি কি পড়াশোনা করেছিলাম। এটা কিন্তু অতীতের ঘটনা, ঠিক আছে, অতীতে হয়েছিল। আর যদি তুমি বলতে যে আই স্টাডি ফর দ্য এক্সাম, মানে তুমি প্রতিনিয়ত প্রতি এক্সামেই পড়ো। ঠিক আছে, ওটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট তো। বাট এখানে যেহেতু স্টাডিড আছে, তুমি একটু ভাঙো তো, ভাঙলে বুঝবা যে এটা কেন পাস্ট ইনডেফিনিট। এখানে সাবজেক্ট আছে এবং এখানে স্টাডিড আছে। ঠিক আছে, এখানে কি ভি টু রূপ, তাই না? এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, সো এটা আমি তোমাদেরকে ধরো খুব ইজি জিনিস, আমি যে বললাম যে আমি পড়ে গেলাম। ঠিক আছে, আমি পড়ে গেলাম মানে কি, এটা অতীতে হয়েছে কিন্তু আমি পড়ে গেলাম, অথবা আমি নিচে পড়ে গেলাম, এটার ট্রান্সলেশনটা কি হবে? এই যে গেলাম, ঠিক আছে, লাস্টে লাম, তারপরে ল, লেন, এগুলো যদি থাকে তুমি অবশ্যই বুঝবা যে এটা পাস্ট। সো এখানে অ্যান্সারটা হবে আই ফেল, ধরে নিচে আছে এখানে, ঠিক আছে, আমি নিচে পড়ে গেলাম, আই ফেল ডাউন, আই ফেল ডাউন। এখানে দেখো বাক্যটার স্ট্রাকচার দেখো, সাবজেক্ট লিখেছি আগে, তারপরে বি টু লিখেছি, অর্থাৎ পাস্ট ফর্ম লিখেছি। বুঝতে পারছেন? দেখি চ্যাটগুলো দেখি। আই ফেল ডাউন, এক্স্যাক্টলি ফেল হবে কিন্তু ফল হবে না। ঠিক আছে, এমন যদি হতো যে আমি রোজ পড়ে যাই, আই ফল এভরিডে, তখন হবে আই ফল এভরিডে। ঠিক আছে, আমি রোজ পড়ে যাই এরকম যদি বোঝায়, তখন হবে আই ফল এভরিডে। তখন এই আই ফল এভরিডে, দেখো সেন্টেন্স দেখো, এটা কোন দেখে বোঝার চেষ্টা করো এটা কোন টেন্স। কিভাবে বুঝবে? এই যে প্রথমে দেখবো যে সাবজেক্ট আছে, তারপর ভার্বের কোন ফর্মটা আছে, ফল, এটা কি ভি ওয়ান, তাই না, প্রেজেন্ট ফর্ম। সো সাবজেক্ট প্লাস ভি ওয়ান, এটা কোনটার স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার। এভাবে আমি তোমাকে বারবার কেন বুঝাচ্ছি জানো? যাতে তুমি বোঝো, প্রসেসটা বোঝো, যে কিভাবে টেন্স বের করতে হয় অথবা কিভাবে তুমি আইডেন্টিফাই করবে কোন টেন্স। তারপরে দেখেন ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ঠিক আছে, ফিউচার ইনডেফিনিটের ক্ষেত্রে দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সেটা ভি ওয়ান, পাস্ট ফর্ম আছে ভি টু, ভি থ্রি আছে, বাট ভি থ্রি কিন্তু ভার্বের কোনো ফিউচার ফর্ম নাই। ভি থ্রি কি পাস্ট পার্টিসিপল, সো ওইটা কিন্তু ইউজ করতে পারছো না এখানে। তাহলে ফিউচার রূপটা কেমনে? ফিউচারের জন্য আমরা ভার্বের ভি ওয়ানটাই ব্যবহার করি। ঠিক আছে, ভি ওয়ানটাই ব্যবহার করি, বাট এর আগে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। ঠিক আছে, প্রথমে কি থাকবে? প্রথমে দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপরে কি দেখেন, তারপরে কি শ্যাল বা উইল, দেখে আপনাদের হ্যাঁ দেখা যাচ্ছে, সরেনি। তারপরে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান। ঠিক আছে, সাবজেক্টের সাথে শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান, এটা হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্টের ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স কখন ইউজ হয়? ভবিষ্যতে ঘটবে। ঠিক আছে, ঘটবে, জেনারেল সেন্সে ঘটবে বোঝাচ্ছে যে না, আমি কাজটা করব, সেই কাজটা করবে, বৃষ্টি হবে, এই যে ঘটবে, হবে, ভবিষ্যতে, খুবই জেনারেল সেন্সে, এরকম বোঝাতে ফিউচার ইনডিফিনিট ইউজ করি আমরা। স্ট্রাকচার কি? শ্যাল উইল অবশ্যই ইউজ করতে হবে। ধরো
তুমি মিন করতেছো যে আমি কাজটা করব, তুমি লিখলা যে আই ডু দা ওয়ার্ক, হবে না। ঠিক আছে, তোমাকে তখন সময় অনুযায়ী বুঝতে হবে, যেহেতু ভবিষ্যতে আই উইল ডু দা ওয়ার্ক। ঠিক আছে, ধরো আমি তোমাকে বললাম একটা ওয়ার্ড, সে সে দার্জিলিং যাবে। দেখো, এটা কিন্তু একটা কি বোঝাচ্ছে, ভবিষ্যতের একটা কাজ বোঝাচ্ছে, সে ভবিষ্যতে এই কাজটা করবে। তো এটা এখন দেখতেছো ভবিষ্যৎ, প্রথমে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। দেখো এই বাক্যটা দেখে চিন্তা করতে হবে যে এটা কি ফিউচার। ফিউচার কোন ফিউচার? ইনডেফিনিট, কারণ খুবই নর্মাল সেন্সে বলছে যে যাবে। এখানে কিন্তু বোঝায় নেই যে যেতে থাকবে, মানে চলমান বোঝায় নেই, যেতে থাকবে ওই টাইমে, এটা বোঝায় নেই। বা ওই টাইমের মধ্যে সে চলে যাবে, এটাও বোঝায় নেই। ঠিক আছে, এখানে নর্মাল সেন্সে বলেছে যে সে যাবে। তখন তুমি কি করবা, আগে নিজে এটা দেখে আইডেন্টিফাই করবা যে এটা হলো ফিউচার টেন্সের এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের। ঠিক আছে, মনে মনে আইডেন্টিফাই করবা। এখন এই জায়গা থেকে তোমার চিন্তা কই যাওয়া লাগবে জানো? এই জায়গা থেকে যাওয়া লাগবে এই জায়গায়, ফিউচার ইনডেফিনিট টেন্স দেখতে কেমন হয়। এখানে দেখো, তারপরে দেখবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি ওয়ান। এখন দেখো সাবজেক্ট কে? সে, তাহলে হি। তারপরে দার্জিলিং যাবে, তার এর আগে স্ট্রাকচারের মধ্যে কি আছে? শ্যাল উইল, কি এর সাথে উইল। ঠিক আছে, হি উইল, তারপরে যাবে, যাওয়া ভার্বটা কি? গো, ভি ওয়ান, তাই না? হি উইল গো টু দার্জিলিং। এই যে শ্যাল বা উইলের ব্যবহার হলো এভাবে আমরা বুঝি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে সকল যে ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, ইনডেফিনিট যেগুলো পড়লাম আমরা, ইনডেফিনিট এগুলো যদি তিনটা আলাদা আলাদা করে, প্রেজেন্ট, পাস্ট, তারপরে ফিউচার, এই তিনটার স্ট্রাকচার গুলো কেমন? দেখো স্ট্রাকচার গুলো কাছাকাছি মনে রাখা সহজ। একটা হলো সাবজেক্ট প্লাস ভি ওয়ান, আরেকটা সাবজেক্ট প্লাস ভি টু, আর ফিউচারের কোনো ভার্ব না জন্য সাবজেক্ট ভি ওয়ান ভাড়া করে, বাট এর আগে অবশ্যই শ্যাল বা উইল ইউজ করে। ঠিক আছে, এভাবে মনে রাখবা। ভি ওয়ান কে কি ফিউচার ভাড়া করে, এবং এর জন্য কি শ্যাল বা উইল এটা ইউজ করতে হয় তাকে ডিফারেন্স করার জন্য বা আলাদা এটা বোঝানোর জন্য। ওকে, এবার আসি দেখেন, এগুলো হলো সবগুলোই সাধারণভাবে কোন একটা কাজ, সাধারণভাবে কোনো কাজ হওয়া, কোনো কাজ হওয়া, কোনো কাজ হওয়া বোঝায়। ঠিক আছে, কাজ হওয়া, কোনো কাজ এই মুহূর্তে হচ্ছে এরকম বোঝায় না। বর্তমানে কি বুঝিয়েছে? যে আমি কাজটা করি বা সে করে। পাস্টে বুঝিয়েছিল যে করেছিল বা আমি করেছিলাম। ফিউচারে বুঝিয়েছে আমি করব বা সে করবে বা কিছু একটা হবে, সাধারণভাবে বোঝাচ্ছে। এখন আমরা স্পেশাল কিছু কন্ডিশন বুঝি। দেখো, কন্টিনিউয়াস। ঠিক আছে, কন্টিনিউয়াস শব্দটার অর্থ কি জানো? কন্টিনিউয়াস শব্দটার অর্থ হলো চলমান, কোনো কাজ চলছে। ঠিক আছে, চলমান আছে মানে এই মুহূর্তে হচ্ছে। ঠিক আছে, আগে বলেন তো টেক্সট পড়া কেমন লাগছে আপনাদের? টেক্সট ইউজুয়ালি অনেকে অনেক বোরিং ভাবে পড়ায়, অনেক জায়গায় অনেক বোরিং ভাবে পড়ায়, বাট আমি আসলে তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে পড়ানোর চেষ্টা করতেছি, যে তোমরা আসলে বুঝতে পারছো না। তোমরা কি সবাই বুঝতে পারতেছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে, ওকে দেখেন, কন্টিনিউয়াস মানে কি বলছে? চলমান। এই মুহূর্তে তোমার জীবনে চলমান কাজ কি বলতো? এই মুহূর্তে তোমার জীবনে চলমান কাজ হলো তুমি ক্লাস করতেছো। ঠিক আছে, আমি বললাম যে তোমার পার্সপেক্টিভ থেকে বলি যে আমি ক্লাস করছি, আমি ক্লাস করছি। এইটা হলো তোমার জীবনের কন্টিনিউয়াস টেন্স বর্তমানে। ঠিক আছে, এখন দেখে এই মুহূর্তে চলমান যখন বোঝাচ্ছে, তখন কিন্তু একটা ব্যাপার আমাদের ফোকাস করতে হবে বা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু তুমি ওই যে আগের সাবজেক্ট প্লাস ভি ওয়ান দিলে হবে না, এটাও প্রেজেন্ট। বাট তুমি যদি দাও যে আই অ্যাটেন্ড ক্লাস, তাহলে এটার অর্থ চেঞ্জ হয়ে গেল। এটা অর্থ চেঞ্জ হয়ে গেল যে আমি ক্লাস করি। ক্লাস তো করো ভাই, তুমি তো ক্লাস প্রতিদিনই করো, বা মাঝে মাঝেই করো, স্কুলে গেলে ক্লাস করো, প্রাইভেটে করো, একটু কোচিং এ করো, এই যুগে ক্লাসের অভাব নেই, ক্লাস তো করি, তাই না? কিন্তু তোমার কি এই দুইটা কি মিললো? এই দুইটা কিন্তু মিললো না, তাই না? ভুল হলো। সো তোমাকে এখানে ডিফারেন্ট টেন্স, ডিফারেন্ট স্ট্রাকচারে যেতে হবে। সেই স্ট্রাকচারটা কি ইনশাল্লাহ আমরা শিখবো। ঠিক আছে, বাট কন্টিনিউয়াস হলো মেইনলি ধারণাটা কি চলমান। ঠিক আছে, আর সেটা যদি বর্তমানে চলমান হয়, এই যে প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বর্তমানে চলমান এমন একটা জিনিস আমরা দেখবো।
তো বর্তমানে এই কাজটা চলমান আছে। তো তুমি বুঝতে পারতেছো এই যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচারটা কেমন, ঠিক আছে? প্রেজেন্টের স্ট্রাকচারটা হলো, মনে রাখবা, কন্টিনিউয়াস টেন্সে সব সময় একটা জিনিস লিখে রাখো, কন্টিনিউয়াস টেন্সে সব সময় বি ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। বি ভার্ব এখানে লিখে রাখেন, এটা এখানে না, সব কন্টিনিউয়াস, ঠিক আছে? অক্সিলিয়ারি বি ভার্ব, ঠিক আছে? অক্সিলারি বি ভার্ব ইউজ হয় সব সময় কন্টিনিউয়াস টেন্স, এটা লিখে রাখবেন। বি ভার্ব কোনগুলো? এখন এই বি ভার্ব কোনগুলো, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা যায়। বি ভার্ব হলো, এই দেখেন, প্রেজেন্টের বি ভার্ব কি 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 জানো? একটু আগে বললাম যে এম, ইজ আর আর। পাস্টের কি কি জানো? পাস্টের হলো ওয়াজ এবং ওয়্যার। আর ফিউচার, ফিউচারে আপনাদের বি ভার্ব হলো উইল, বি বা শ্যাল বি, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই বি ভার্বে ভি থ্রি রূপটা হলো বি, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখো। প্রপারলি কি দেখা যাচ্ছে? একটু একটু করতে দেখা যাওয়ার জন্য সুবিধা করে দিই। হিসেব করি, এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখো, বিভার গুলো এইগুলো, ঠিক আছে? এখন চিন্তা করো, তোমাকে কিন্তু বিভার গুলো লিখে দিয়েছি, সো কিন্তু এখন কিন্তু কোনো চিন্তা নাই। দেখেন, কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো বেসিক ভাবে যেটা, সাবজেক্ট প্লাস, আমি তোমাকে তিনটাই একসাথে শিখাই দিই, টেন্স অনুযায়ী বিভার, ঠিক আছে? টেন্স অনুযায়ী বিভার প্লাস, এবং কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ কি হয়, মেইন ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়, মানে করতেছি, এখন করতেছি মানে কি, ডুইং সামথিং, তাই না? এবং তাহলে এর সাথে কি হবে, প্লাস, প্লাস তো লিখছি, বি ওয়ান প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, প্লাস বাকি অংশ। তো প্রথম আইটেম কি, সাবজেক্ট, এটা তো থাকবেই। তারপর টেন্স অনুযায়ী বিভার, দেখেন, আমি ক্লাস করছি, এটা কোন টেন্স? এটা কি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? বলে তো, চ্যাট বক্সে বলেন। এই যে আমি ক্লাস করছি, এটা কোন টেন্স, মানে কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট, এক্স্যাক্টলি। তাহলে এখন, আর প্রেজেন্ট অনুযায়ী বিভার কি হয়, প্রেজেন্টের বিভার হলো অ্যাম ইজ আর, ঠিক আছে? অ্যাম ইজ আর কোনটা ইউজ হবে? ধরেন আই ইউজ করলাম, আই লিখলাম, আই এর সাথে কি হয়, অ্যাম হয়, তাই না? তাহলে এইটা হলো, এইটা গেল। তারপর ভার্বের সাথে আইএনজি। ক্লাসের ক্ষেত্রে ডুইং লিখি না আমরা, ঠিক আছে? ক্লাসের ক্ষেত্রে অ্যাটেন্ডিং লিখি, অ্যাটেন্ড করে ক্লাস। সো আই এম অ্যাটেন্ডিং ক্লাস, এই যে প্রেজেন্টে হয়ে গেল আপনাদের। তারপরে আরেকটা বিষয় দেখাই, ধরেন এটা গেল, এটা গেল, ঠিক আছে? এটা আমি এই পাশে রাখি। আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন, এবার আমরা দেখবো, ধরেন আমি বললাম সে ভাত খাচ্ছে, তাহলে দেখ, সে বদলে কি লিখবা, সে এর বদলে হি। এখন ভাত খাচ্ছে মানে কি, এই মুহূর্তে খাচ্ছে, তো তুমি বুঝতে পারছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? সো হি এর সাথে কি হবে, দেখেন, পাস্ট বিভার কি কি, ওয়াজ আর ওয়্যার হয়, তাই না? এই ওয়াজ আর ওয়্যার, সরি পাস্টের না, প্রেজেন্টের, এম ইজ আর, তাই তো? এর তো প্রেজেন্ট। সো হি ইজ খাচ্ছে, ইটিং রাইস। এখন এই উদাহরণ দিয়ে দেখো আমরা সবগুলো শিখবো, সে ভাত খাচ্ছে আছে না এখানে, আমি ধরে লিখলাম যে সে ভাত খাচ্ছিল, তখন কি হবে, তখন জাস্ট চেঞ্জ হবে তোমার বিভার্বটা। এই যে ইজ আছে না, এখানে জাস্ট তোমার হবে পাস্টের বিভার্ব, ই ওয়াজ। বুঝতে পারছেন? এখানে আমি যদি বলি যে, এখানে আবার মুছে দিলাম, আবার মুছে দিয়ে বললাম যে সে ভাত খেতে থাকবে, মানে ভবিষ্যতে কাজটা চলমান থাকবে, ঠিক আছে? সে ভাত খেতে থাকবে, এখানে তখন এইটা মুছে দিব, এটা মুছে দিয়ে লিখবো যে হি উইল বি। এত সহজ, ঠিক আছে? আসলে এত সহজ, মানে আমরা এভাবে কখনো আলাদা আলাদা বইয়ের মধ্যে মুখস্থ করি তো, আমরা এভাবে কখনো চিন্তা করি না যে একটা শিখে আসলে তিনটাই শিখেছে, ঠিক আছে?
ইজ গোয়িং টু ইট রাইস, এটা না, গোয়িং টু ইট রাইস হলো মানে সে খাইতে যাচ্ছে, ঠিক আছে। সো কন্টিনিউয়াস টেন্স এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? আমি তোমাকে এটা নোট আকারে দিয়ে দিব, সমস্যা নেই, তাহলে টেন্স আর জীবনে ঝামেলাই হবে না। এক্সাম্পলটা মুছে দিলাম, ওই ওই পাশটা বড় করে পিডিএফটা বানিয়ে দিলাম। তাহলে দেখ, পিডিএফ থাকলে ক্লাসের পিডিএফটা অনেক কাজে দেয়, পরে যখন দেখতে যাওয়া তোমার কিন্তু কাজে দিবে চেষ্টা করছো। কন্টিনিউয়াস হলো এই জিনিস। এখন আমি তোমাদেরকে একটা কাজ দিই, তোমরা একটু লেখো, তারপর আমরা সলভ করবো, ঠিক আছে। আমি বললাম যে ধরো বাবা আহ, আমার স্কুলে যাচ্ছে, বাবা আমার স্কুলে যাচ্ছে, এটা দিলাম। তারপরে আহ তিনি উম, ফুটবল খেলছিল। প্রথমে বাংলা দেখে তোমাকে কি বুঝতে হবে যে এটা কোন টাইম, এটা পাস্ট না প্রেজেন্ট, তারপরে তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে। এই দুইটা ট্রান্সলেশন খাতার মধ্যে লেখেন, চ্যাট বক্সে না, চ্যাট বক্স কিন্তু আমার সামনে আছে, কেউ চ্যাট বক্সে দিলে তাকে কিন্তু ক্লাসের সপ্ত আইনে ইয়া করা হবে। চ্যাট বক্সে অ্যান্সার চাই নাই তো। আরিশা, তুমি কি আমার কথা শুনতে পাও? বাবা আমার স্কুলে যাচ্ছে, তিনি ফুটবল খেলছিল, এটা হলো প্রেজেন্টে হচ্ছে, তাই না? আর এটা খেলছিল, আগে খেলতেছিল, মানে কি এটা পাস্ট। কিভাবে কি হবে বলে, চল আমরা সলভ করি এত কিছু না করে। বাবা আমার স্কুলে যাচ্ছে, এটা 1 নাম্বার দেই, এটা 2 নাম্বার দেই। 1 নাম্বার থেকে বাবা, সাবজেক্ট কে? বাবা, ফাদার যাচ্ছে, যেহেতু এটা প্রেজেন্ট, তো এখানে প্রেজেন্ট বিভার ইউজ হবে। ফাদারের সাথে অ্যাম ইজ আর কোনটা ইউজ হবে প্রেজেন্ট বিভার বলেন তো? অবশ্যই ইজ, ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ফাদার ইজ যাচ্ছে, গোয়িং টু মাই স্কুল, কোথায় যাচ্ছে? আমার স্কুলে। তারপর একটা দেখেন, তিনি ফুটবল খেলছিল, এটা হলো পাস্ট। পাস্ট মানে কি? পাস্ট মানেই হলো পাস্ট বিভার্ব ইউজ করতে হবে, তাই না? এখন দেখেন, তিনি, হি, এখন পাস্টের বিভার্ব কি কি? ওয়াজ আর ওয়্যার, হি এর সাথে কি হবে? ওয়াজ। হি ওয়াজ প্লেইং, ওয়ার্ডের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস টেন্সে সবগুলোতে আইএনজি। প্লেইং ফুটবল। আর কখনো কন্টিনিউয়াস টেন্স ভুল হবে বলেন? তো তোমাকে খেয়াল রাখতে হবে সাবজেক্টটা, এই যে বিভার্বটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, বিভার্বটা কন্টিনিউয়াস টেন্সে, কারণ এই জায়গাটা আসলে সেম। সো বুঝতে পারতেছেন কন্টিনিউয়াস টেন্সটা? আশা করি বুঝতে পারতেছেন, কোনো আর ভুল হবে না, ঠিক আছে। আজকের পরে প্র্যাকটিস করলেই দেখবো যে খুব ভালো মতো বুঝতে পারতেছে। 1 মিনিট, এবার দেখেন, পারফেক্ট। পারফেক্টটা বোঝা একটু একটু টাফ, বাট বুঝলে আর জীবনে কোনো সমস্যা নেই, ঠিক আছে। পারফেক্ট, পারফেক্টের আগে তোমাকে শিখাবো পারফেক্ট কন্টিনিউয়াস। কেন, এটাও আমি বলবো। কারণ একটু আগে আমরা কন্টিনিউয়াস পড়লাম, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা করে আমি কেন লিখলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস? কারণ পারফেক্ট কন্টিনিউয়াস তো চলমান, চলমান, তাহলে এটা তো কন্টিনিউয়াস এর মধ্যেই হতে পারতো, তাই এরকম প্রশ্ন জাগতে পারেন এটা কন্টিনিউয়াস এর মধ্যে না কেন। খালি এটার মধ্যে একটাই জিনিস, যে এটা ধরো পূর্ব থেকে, পূর্ব থেকে চলো, মানে আগের থেকে, পূর্ব মানে আগের থেকে, মানে আগের একটা সময়, এবং সময় মেনশন থাকে ইউজুয়ালি, ঠিক আছে। সময় উল্লেখ থাকে, তোমাকে যদি ট্রান্সলেট করতে দেয় অবশ্যই তোমাকে সময় উল্লেখ করে দিবে, ঠিক আছে। এইটাই হলো পারফেক্ট কন্টিনিউয়াস যে টেন্স গুলো আছে এগুলোর বৈশিষ্ট্য, ঠিক আছে। হ্যাভ এজ এর প্লাস আইএনজি হয় না রে, আরিশা ভুল লিখেছো। এবং এইগুলোর গঠন কেমন দেখ,
সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। ঠিক আছে, একসাথে কেন পড়াইলাম বলতো? টেন্স অনুযায়ী, তাই না? প্রেজেন্ট হইলে কি? প্রেজেন্ট হইলে হ্যাভ অথবা হ্যাজ। আর যদি কি হয়, যদি হ্যাড, হ্যাড কখন? হ্যাড যখন পাস্ট। আর উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ কখন? উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ যখন এটা টেন্সটা হলো ফিউচার। ঠিক আছে, একসাথে তিনটা। এরপরে কি হবে? এরপরে আমাদের আছে বিন। ঠিক আছে, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস ওয়ার্ডটা আছে মানে আইএনজি আছে। ঠিক আছে, আর এর আগে বিন থাকবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এইটা হইলো আপনাদের পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। ঠিক আছে, এই জায়গাটা সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে কি প্রেজেন্ট, পাস্টের ক্ষেত্রে হ্যাভ, আর এর ক্ষেত্রে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। তারপরে বিন, বিনটা কনস্ট্যান্ট, তারপরে আইএনজি। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবা। আমি বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট। বৃষ্টি হচ্ছে মানে কি এখনো হচ্ছে না? এটা প্রেজেন্ট নাকি পাস্ট বলো তো? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রথমে আস্তে আস্তে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে দেখেন যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট, বলেন তো? এটা প্রেজেন্ট, কারণ বৃষ্টি হচ্ছে মানে এই জিনিসটা এখনো চলমান, তাই না? এখনো চলমান, চলমান তো অবশ্যই চলমান প্রেজেন্টে। ঠিক আছে, প্রেজেন্টে চলমান মানে এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট থাকলে আমাদের স্ট্রাকচারটা হবে একটু আগে যেটা লিখতাম, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী লিখি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাবজেক্ট হলো ইট। মনে রাখো বৃষ্টির ক্ষেত্রে সবসময় ইট বসে। তাহলে ইট হ্যাজ, হ্যাজ নিলাম, বিন, ইট হ্যাজ বিন রেইনিং, তাই না? রেইনিং। এখন সময়টা লিখতে হবে। সময়টা কিভাবে লিখতে হবে এটা জানা গুরুত্বপূর্ণ। সময়টা লিখতে হয় সিন্স অথবা ফর ব্যবহার করে। যখন সময়ের নাম উল্লেখ থাকলো, ধরো নির্দিষ্ট হয় যদি হয় সময়টা, ঠিক আছে, সময়ের নাম উল্লেখ আছে, যেমন সকাল বিকাল ইত্যাদি নাম আছে, তো 1999 এরকম সালের নাম আছে, তখন কি হবে জানো? তখন আমরা সিন্স ইউজ করি, নির্দিষ্ট যখন হয়। কিন্তু যদি সময়ের সময়ের ডিউরেশন থাকে, সময়ের ডিউরেশন বা ক্ষণ, ঠিক আছে, মানে ক্ষণ বা ব্যাপ্তি বা কত সময় হয়েছিল বা ডিউরেশন বোঝায়, তখন ওইটা ফর ইউজ হয়। এখানে সকাল থেকে, সকাল সময়টা কিন্তু নির্দিষ্ট, এই জন্য এখানে আমরা লিখবো যে সিন্স মর্নিং। এখানে যদি বলতো যে 3 ঘন্টা ধরে হচ্ছে, তখন আমি বলতাম যে ফর 3 আওয়ার্স। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছেন। আর এখানে যদি হচ্ছিল হতো, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার মানে এখানে হ্যাড বিন হয়ে যেত, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো। বুঝছো? দ্রুত টেন্স শেখার এর চেয়ে ভালো উপায় নাই। সো দেখেন, আমরা কিন্তু কন্টিনিউয়াস দেখলাম, ইনডিফিনিট দেখলাম, পারফেক্ট কন্টিনিউয়াস দেখলাম। কন্টিনিউয়াস পারলে পারফেক্ট কন্টিনিউয়াস এমনিই পারবা, খালি জাস্ট কি চেঞ্জ হচ্ছে, অ্যামিজারের বদলে হ্যাভ বিন হ্যাজ বিন, তারপরে ওয়াজ বাইরের বদলে কি হ্যাড বিন, আর উইল বি শ্যাল বির বদলে উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন, তাই না? সমস্যা নেই, সাইডটা দিয়েই দেবো তোমাদের। এবার দেখেন পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স সেই সকল কাজগুলোর ক্ষেত্রে হয় যেগুলো কাজ হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, ঠিক আছে, যে কাজগুলো হয়ে গিয়েছে, বর্তমানেও যে কাজটা হয়ে গিয়েছে সেটাও পারফেক্ট। ঠিক আছে, এখন বলতে পারো যে স্যার হয়ে গেলে তো পাস হয়ে গেল, মানে ওই রকম না, এটা হলো খুব রিসেন্টলি হয়েছে এরকম বোঝায়। ঠিক আছে, যেমন আমি ভাত খেয়েছি। ঠিক আছে, খেয়েছি, মনে রাখবা, তোমার যদি পাস্ট ইনডিফিনিট হয় অবশ্যই সেখানে লাস্টে ল সম্পৃক্ত কিছু থাকবে। খেলাম, খেয়েছিলাম
ইত্যাদি থাকবে, ল, লাম, লেন ইত্যাদি থাকে। কিন্তু খেয়েছি এর ছ আছে, মানে এটা প্রেজেন্ট, ঠিক আছে, এবং প্রেজেন্ট পারফেক্ট, মানে রিসেন্টলি খেয়েছি আমি। সো পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি জানো? পারফেক্ট টেন্সের একদম বেসিক স্ট্রাকচার যেটা, সেটা হলো সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ ভার্ব থাকবে, ঠিক আছে। হ্যাভ ভার্ব এটাও সাবজেক্ট অনুযায়ী থাকবে, সাবজেক্ট অনুযায়ী থাকবে, হ্যাভ ভার্ব কি এটা বলছি। আর হ্যাভ ভার্বের পর অবশ্যই ভি3 থাকবে। ভি3 মানে পাস্ট পার্টিসিপল। এখন চলেন হ্যাভ ভার্ব আগে দেখি আমরা। হ্যাভ ভার্ব, ঠিক আছে, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব যদি প্রেজেন্টে হয় ওইটা হলো হ্যাভ বা হ্যাজ, তাই না? হ্যাভ হতে পারে বা হ্যাজ হতে পারে। পাস্ট যদি হয় তখন হ্যাঁ, শুধুই হ্যাঁ। আর ফিউচার হলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো যে অক্সিলারি ভার্ব ওইটার লিস্ট তোমাদের, অক্সিলারি ভার্বটার লিস্টটা দিলাম। এখন আমরা দেখবো। তো, আমি ভাত খেয়েছি, তাহলে এটা কি? এটা প্রেজেন্ট, ঠিক আছে। খেয়েছিলাম যদি হতো এটা পাস্ট হতো, ঠিক আছে। দেখেন, আমি ভাত খেয়েছি, এটা হলো আই। আই এর সাথে কোন ভার্বটা ইউজ হবে? আই এর সাথে ইউজ হবে এই যে প্রেজেন্ট টেন্সে হ্যাভ, তাই না? আই হ্যাভ। আর হ্যাভ ভার্বের পর কি? হ্যাভ ভার্বের পরে দেখো ভি3, তারপরে ইটেন। ইটের ভি3 কি? ইটেন রাইস। আর আরেকটা বিষয়, পাস্ট পারফেক্ট আমরা ভুল করি একটা জিনিস। পাস্ট পারফেক্টে আমার কিছু ধারণার ভুল আছে। পাস্ট পারফেক্ট কিন্তু আমরা ইউজুয়ালি স্বাধীনভাবে ইউজ করি কম, ঠিক আছে। পাস্ট পারফেক্ট দেখো, পাস্ট তো এমনি আগে হয়েছে হয়েছে, আগের মধ্যেও যে কাজটা দুইটা কাজের মধ্যে আগে হয় ওইটা হলো পাস্ট পারফেক্ট। বুঝেছো? ধরো দুইটা কাজ হয়েছে আগে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট গেল, ঠিক আছে, খেয়েছি, করেছি, গিয়েছি ইত্যাদি। আর পাস্ট পারফেক্ট কখন হয়? পাস্ট পারফেক্ট থেকে ইনডিফিনিট খুব ক্লোজ একই রকম লাগে। পাস্ট পারফেক্ট কখন হয় জানো? আমি তোমাকে দেখাই। পাস্ট পারফেক্টের ইউজটা তোমাদের জন্য এরকম, দুইটা কাজ থাকবে। ধরো আমি আসার আগে, আমি আসার আগেই বৃষ্টি নামলো। দেখো দুইটা কাজ, মানে দুইটাই অতীতে হয়েছে, বাট দুইটা কাজ আছে। সেই দুইটা কাজ কি কি দেখেন। একটা হলো আমি আসার আগে, মানে আমার আসা, এটা একটা কাজ, ঠিক আছে, এটা হলো ভার্ব 1। আর বৃষ্টি নামলো, এটা ভার্ব 2, মানে এটা একটা, ঠিক আছে। এখন চিন্তা করে, দুইটাই পাস্ট, কিন্তু দুইটা তো সেম টেন্সে তুমি লিখতে পারতেছো না। তুমি কিভাবে তাহলে বাক্যটা লিখবা? যে কাজটা আগে হয়েছে সেই কাজটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা একটু তুলনামূলক পরে হয়েছে পাস্টে, সেটা পাস্ট ইনডেফিনিট লিখবা। পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। পাস্ট ইনডেফিনিট এটার স্ট্রাকচার কেমন ছিল? সাবজেক্ট প্লাস ভি2। আর পাস্ট পারফেক্ট এটা কি হবে? হ্যাভ ভার্ব থাকবে, তাই না? হ্যাভ ভার্ব বলতে কি? সাবজেক্ট প্লাস এখানে কি হ্যাড থাকবে, তাই না? পাস্ট না? আর ভি3। দেখেন, আমি আসার আগেই বৃষ্টি নামলো। সো কোনটা আগে পাস্ট পারফেক্ট আর কোনটা ইনডিফিনিট এটা আগে বুঝে। আমি আসছি, এর আগে বৃষ্টি নামছে, মানে কি এই কাজটা বেশি আগে হয়েছে না? বলেন, বৃষ্টি নামার কাজটা বেশি আগে হয়েছে না? চ্যাট বক্স একটু রিপ্লাই দেন তো। বৃষ্টি নামার কাজটা কি বেশি আগে হয়েছে, তাই না? ইয়েস। সো এইটা হবে, এইটা আগে, মানে এটা হলো পারফেক্ট, ঠিক আছে। দেখেন, সো ওইটা আপনি আগে লিখবেন। দেখেন, দ্য রেইন হ্যাড স্টার্টেড, এই যে হ্যাড ভার্ব লিখেছো কিন্তু, তাই না? হ্যাড স্টার্টেড বিফোর, বিফোর এরপরে হচ্ছে কি হবে? আই এর পরে কি হবে বলো তো? আই এর পরে কোন ভার্ব হবে? এ পাশটা তো পাস্ট পারফেক্ট লিখে ফেলেছেন, এই পাশটা কি পাস্ট পারফেক্ট ভাবে লিখে ফেলেছি, এবং এই পাশটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে তোমরা এটা বলো যে পাস্ট ইনডিফিনিট লিখলে এটার গঠনটা কেমন হবে? আমি আশা, আশা মানে কি বলেন তো? কাম মানে আসা। আই কেম, এক্স্যাক্টলি। এই পাশটা পাস্ট পারফেক্ট না, এটা হলো পাস্ট পারফেক্ট। এক পাশ যদি পাস্ট পারফেক্ট হয় আরেক পাশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট হয়। আই কেম, এই যে লিখেছি পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার, সাবজেক্টের পরে ডিরেক্ট ভি2, ঠিক আছে। আর ফিউচার পারফেক্ট হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। ফিউচার কালি ভাড়া করে, বুঝছো?
ওদের তো আসলে নিজস্ব কোনো ফর্ম নাই, তো ওরা শ্যাল উইলের সাথে মানুষকে যুক্ত করে খালি এইগুলো লেখে। বুঝছি। এটা হলো ফিউচারের স্ট্রাকচার। ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে, ধরো আমি কাজটা করে রাখবো 7 দিনের মধ্যে হয়ে থাকবে কাজটা, ঠিক আছে, এরকম যখন বোঝাই, মানে আমি কাজটা করে রাখবো। ধরো আমি কাজটি করে রাখবো, দেখো এখানেও কাজটা ডান, এটাই বোঝাচ্ছে ডান হয়ে থাকবে, তাই না? আর এটা ভবিষ্যতে, যেহেতু ভবিষ্যতে, সো এখানে ভবিষ্যতের এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে, শ্যাল হ্যাভ বা হ্যাভ, উইল হ্যাভ থাকবে। আই উইল বা শ্যাল হ্যাভ, আসলে শ্যালও হয়, ঠিক আছে। আই উইল হ্যাভ লিখলাম এখানে, উইল হ্যাভ বলে আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। তো তোমাকে বাংলা অর্থ বুঝে আগে বুঝতে হবে যে এই টেন্সটা পার্টিকুলারলি কোন টেন্স, ঠিক আছে। তারপরে তুমি ওই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তুমি মিলাবা, যেমন এটা হলো ফিউচার পারফেক্টের স্ট্রাকচার ছিল। এবং সেখানে টেন্স রিলেটেড আরো যে ব্যাপারগুলো আছে, ওগুলো আমরা যে নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। মেইন যে স্ট্রাকচার গুলো, যে বোঝার ব্যাপারগুলো, ওইগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে। বানান ভুল করা যাবে না, জুলকার নাই। আচ্ছা, এবার তোমাদের ইংলিশ বইটা, এক মিনিট, ইংলিশ বইটা একটু ওপেন করি। ইংলিশ বইটা থেকে পড়া দিয়ে দিব, যে খুবই টায়ার্ড হয়ে গেছি বুঝছো ক্লাস নিয়ে। তো এত আসলে টেন্স কম টাইমে তোমাদেরকে কভার করে দিলাম তো। আমাদের ইংলিশ ফর টুডে কোন লেসন পর্যন্ত হয়েছিল একটু বলেন তো। তোমাদের বইটা ওপেন করি চলো। ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আপনাদের, এটা কোন লেসন পর্যন্ত হয়েছিল একটু বলেন। লেসন 12, ওকে। Let's get started. 12-এ আমরা আনসিন বিউটি সম্পর্কে দেখেছিলাম, পরীক্ষায় আমি দিয়েছিলাম এই সম্পর্কে। মনে রাখবেন এই টপিক গুলো কিন্তু প্রতিটা বইয়ের, যে যে তোমাকে মেইনলি আমি ইংলিশ বই থেকে কি পড়াই বলো তো, ইংলিশ বই থেকে পড়াই যে কিভাবে আমরা পড়বো বইটা, তাই না। বাংলায় কিছু ডিফারেন্স আছে মুতাসিম, বাংলায় ডিফারেন্স গুলো আমরা যখন বাংলা করব, কাল যখন পড়বো তখন দেখবো, ঠিক আছে। বাংলা কিন্তু এই মুহূর্তে, বাংলা আর ইংলিশে কিছু তফাৎ আছে, যারা ধরো নতুন শিখলো তাদের খুবই পেইন হয়ে যাবে এখন বাংলার কথা বলি। আচ্ছা দেখো, এই যে ম্যাচিং যেগুলো আছে বইয়ে, বুঝছো, ম্যাচিং গুলো কিন্তু অবশ্যই শেষ করে রাখতে হবে আপনাদের। ম্যাচিং গুলো কিন্তু তোমাদের বলা আছে যে দুই পাশ মেলান, সিলেবাসে একটা আইটেম আছে তোমরা দেখবে যে ম্যাচিং, তাই না। ম্যাচিং বা সেন্টেন্স যে কানেক্ট করা বা জয়নিং সেন্টেন্স, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জিনিস কিন্তু ভুল করা যাবে না। তাহলে দেখো আমার প্রাইড, December 16 আমাদের ভিক্টরি ডে, এটা নিয়ে কিন্তু একটা প্যাসেজ আছে তুমি দেখতে পাচ্ছ। ভিক্টরি ডে কোন দিন বলতো, যেদিন পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল, তাই না। জিকে ক্লাসে নিশ্চয়ই পড়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সেখানে কিন্তু আমরা কম বেশি জানি। তো হিস্ট্রি ডে নিয়ে একটা প্যারাগ্রাফ আছে, রিমার্কেবল কিছু ওয়ার্ড আছে, যেমন আমি দাগিয়ে দিই, রিমার্কেবল, তারপর ইন্ডিপেন্ডেন্স, তারপরে রিমার্কেবল মানে কি বলেন, চ্যাট বক্সে বলুন তো রিমার্কেবল মানে কি। ব্লাড ব্লাড সোক, ব্লাড সোক মানে রক্তে ভেজা যাওয়া, রক্তক্ষয়ী, ঠিক আছে। কমেমোরেটিং, এনথুসিয়াজম। এই যে শব্দগুলো, প্রতিটা শব্দের অর্থ জানতে হবে। আমি বলে দিচ্ছি, এক মিনিট। পে হোমেজ, হোমেজ মানে কি। প্যাট্রিয়টিক, ঠিক আছে। রিকল, এই যে শব্দগুলোর অর্থ জানতে হবে।
রিমার্কেবল ডে মানে কি একটা উল্লেখযোগ্য বা স্মরণীয় দিন, তাই না? স্মরণীয় না, উল্লেখযোগ্য একটা দিন। তারপরে দেখেন, তারপরে যদি বলি ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা। তারপর ব্লাড সোকড মানে কি রক্তক্ষয়ী, ঠিক আছে। কমেমোরেটিং মানে কি স্মরণ করা, বা এই যে স্মরণ সভা যে উদযাপন করা, এটা হলো কমেমোরেট করা, ঠিক আছে। তারপর এনথুসিয়াজম মানে কি জানো? এনথুসিয়াজম মানে কি বলতো? বলে এনথুসিয়াজম শব্দের অর্থ কি? যদিও এটা মানে বোঝার মতো একটা জিনিস, অর্থ বলতে ওই রকম পার্টিকুলার অর্থে এক্সাক্ট অর্থ যেমন গো মানে যাওয়া এরকম অর্থ তুমি খুঁজে বের করতে মানে করাটা টাফ। এনথুজিয়াজম মানে ইউজুয়ালি যেটা বলা হয়, আমি বলবো তোমাকে, উদ্দীপনা, ঠিক আছে। কোনো কিছু করার যে উদ্দীপনা বা একটা জিল, ঠিক আছে, জিল কাজ করেন একটা, একটা ধরো মানে মোরাল, ঠিক আছে, মোরাল, মোরাল বলতে পারো যে মোরালটা হলো এনথুজিয়াজম। তারপরে দেখো আমি লিখেছি হোমেজ, পে হোমেজ। হোমেজ শব্দের অর্থ কি বলেন? হোমেজ শব্দটার অর্থ কি? সম্মান, এক্স্যাক্টলি, শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে। প্যাট্রিয়টিক মানে দেশ, মানে দেশাত্মবোধক। আর এই যে দেখতে পাচ্ছি প্যাট্রিয়টিক মানে আসলে দেশপ্রেমী, যদি মানুষ প্যাট্রিয়টিক হয় দেশপ্রেমী। আর গানের আগে প্যাট্রিয়টিক বললে এটা দেশাত্মবোধক, ঠিক আছে, দেশাত্মবোধক গান। রিকল মানে মনে করা। এই যে মিনিং অফ দ্য ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, ডেডিকেট করা মানে কি উৎসর্গ করা, ঠিক আছে। এগুলো কিন্তু ওয়ার্ড মিনিং জানতে হবে। এবং প্রতিটা চ্যাপ্টারেরই যে কোনো কোশ্চেন আসলে যেন পারো। সো তোমাকে এই যে ম্যাচিং গুলো কিন্তু করতে হবে। দ্য লায়ন্স মেইন, এখানেও একটা দেখো, এই ছোট ছোট যে বিষয়গুলো আছে, ধর লায়ন্স মেইন এটা কার লেখা, যদি এরকম আসে পারবেন তো? এইরকম কিন্তু খুব ডিটেল ডিটেল জায়গা থেকে তোমার পড়তে হবে। ইংলিশ বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করে ফেলতে পারে তোমাকে। এই যে ছোট করে যে আইটালিকে লেখা না, এটা এটাই কিন্তু তোমার প্রশ্ন চলে আসতে পারে, তখন কিন্তু খুবই পেইন হয়ে যাবে। এখানে কি হয়েছে দেখো, ওয়ান্স আ লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার, সাডেনলি হি লুকড এট হিজ ওন রিফ্লেকশন, নিজের রিফ্লেকশন বা প্রতিচ্ছবির দিক তাকিয়ে সে ভাবলো, মাই মেইন ইজ টু ওল্ড, আই নিড নিউ হেয়ার স্টাইল। মেইন মানে কি বলতো? সিংহের কি থাকে বলতো? সিংহের মেইন কি জিনিস? সিংহের মেইন বলতে কেশ বা কেশর বলে, তাই না? কেশর বা কেশ, এই জিনিসটাকে বুঝিয়েছি। দ্য লায়ন দেন রোড, সে কি গর্জন করলো, আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল এন্ড দিস আনরুলি মেইন। আনরুলি মানে কি বলেন? আনরুলি কে পারেন? দেখি, আনরুলি শব্দের অর্থ কি? ডাজ নট ফিট এ কিং। দেখো আমরা টেন্স যেগুলো শিখলাম ওইগুলো একটু আমরা কাজে লাগে। অগোছালো, ঠিক আছে, ঠিকই, অগোছালো, এক্স্যাক্টলি, অগোছালো। দেখো আনরুলি মেইন এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য দেখো এখানে কি খাইছে, ডাজ হয়েছে, ঠিক আছে। এভাবে টেন্সের পড়াগুলো কিন্তু বারবার মনে করতে হবে, ইয়ে করতে হবে। হি ডিপড হিজ প ইনটু দ্য রিভার, সে তার প বা থাবা নদীতে চোবাইলো বা ডোবালো। and tried desperately to smooth his mane, সে কি তার কেশর একটু স্মুথ করার চেষ্টা করলো। flap it all up, this will suit you, the zebra said. এটা কি করতে বললো? ফ্ল্যাপ করতে। ফ্ল্যাপ মানে কি বলতো? ফ্ল্যাপ, ফ্ল্যাপ শব্দটার অর্থ কি একটু বলেন তো? ফ্ল্যাপ ইট অল আপ, এটা একটা ভার্ব, ঠিক আছে। ফ্ল্যাপ মানে ঝাপটা মারা, ঠিক আছে, ঠিক আছে, আসলে ঝাপটা মারা, ঠিক আছে। ধরো আমি ধরো এমনি এমনি চুল ঠিক করতেছি, মানে কি ফ্ল্যাপ, ফ্ল্যাপ ইট অল আপ। ইয়েস ইট উইল ইভেন লুক বেটার উইথ আ বিট অফ কালার, ঠিক আছে, একটু রং করতে বলছে, মানে মজা নিছে। টু ম্যাচ ইউর মাস্টাচ, মাস্টাচ মানে মোজ বা গোপ, ঠিক আছে, মাস্টাচের সাথে মিলাই একটু রং করে ফেলতে বলছে। জিরাফ এড হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, কিছু রিবনস, আমরা এই যে তোমরা দেখো না যে ধরো পুকি টাইপ রিবন থাকে, ওখানে সিংহকে বলছে যে কিছু এরকম গোলাপি কালারের একটা রিবন, গোলাপি বলে নাই, বাট এই যে রিবন আর কি, ঠিক আছে, এই যে দেখো পুকি রিবন যেরকম থাকে না ওইরকম। ওকে দেখেন, দ্য ভালচার আস্ক, শকুন জিজ্ঞেস করলো, দেন ক্রাইড দ্য হাইনা, ঠিক আছে। শকুন জিজ্ঞেস করছে হোয়াট অ্যাবাউট ফিউ রিবনস, রিবন ইউজ করলে কেমন হয়। তারপরে দেখো, আই নো পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, একটা পেপার ক্রাউন, কাগজের ক্রাউন, ক্রাউন মানে মুকুট, ঠিক আছে। স্নেক সবাই মানে যার যার মতো যা ইচ্ছা পাইতেছে কি করতেছে, সে হলো
সাজেশন দিচ্ছে। তারপরে স্নেককে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু স্নেক, দ্য কিং আস্কড। সিংহ জিজ্ঞেস করছে। তারপরে স্নেক একটা কথা বলছে। স্নেক কি বলছে একটু খেয়াল করেন। ইফ আ কিং ইজ ওয়াইজ কিং নোবডি কেয়ারস অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, দ্য স্নেক সেইড উইথ আ হিসিং সাউন্ড। এরকম হিস হিস শব্দ করতে করতে স্নেক কি বললো যে কিং যদি জ্ঞানী হয়, রাজা যদি জ্ঞানী হয়, তার আসলে এটা কেয়ার করা লাগে না যে আসলে তার হেয়ার স্টাইল কেমন। খুবই ভালো কথা একটা, মানে ইন্টারেস্টিং কথা, তাই না? আসলে ইন্টারেস্টিং কথা। রাজা যদি জ্ঞানী হয় তার এইটা ইয়া করতে হবে না যে তার হেয়ার স্টাইল কেমন, হেয়ার স্টাইল নিয়ে তার ইনসিকিউর থাকতে হবে না। দ্য কিং স্টেয়ার্ড এট দ্য স্নেক ফর সাম টাইম। স্টেয়ার মানে হলো তাকায় থাকা। দেন হি স্মাইলড এন্ড কিসড দ্য স্নেক। সে ভালোবেসে কি চুমো খেলো স্নেককে। ও হোয়াই এম আই সো ভেইন, আমি মানে বুঝাইছে যে আমি এত ডাম্ব কেন, ঠিক আছে। Am I not the king of the jungle? আমি কিং না, roared the lion. He shook his head from side to side to shake his mane back into place. আগের মতো করার জন্য সে মাথা ঝাঁকাইলো। From now on I promise to be a wise king and not bother about my looks. অর্থাৎ কিং বা যে আসলে জ্ঞানী, তার আসলে লুক কেমন এটা নিয়ে ইনসিকিউর থাকা উচিত। আমি দেখতে কেমন, এটা তো সৃষ্টিকর্তার তৈরি, তাই না? আমি দেখতে কেমন, আমার চুল কেমন, আমার গায়ের রং কেমন, সবকিছু কি ইটস অল আর নর্মাল থিংস। তো এটা মনে রাখতে হবে। এটা এখানে ভালো শিক্ষা আছে যে সৃষ্টিকর্তার তৈরি সৃষ্টি সকল কিছু সুন্দর। তোমার জ্ঞান তোমার লুক দিয়ে প্রকাশ পায় না, ঠিক আছে। তুমি দেখতে কেমন এটা দিয়ে তোমার জ্ঞান জাজ করা যায় না। তারপরে এখানেও কিছু ম্যাচিং আছে তোমাদের। লেসন 15 16। আচ্ছা তুমি তোমরা একটু পড়াটা এগিয়ে রাখো, হ্যাঁ। লেসন 15টা তোমরা জাস্ট একটু পড়ে রাখো। লেসন 15টা পড়ে রেখো। 13 14টা একটু আলোচনা করে দিলাম, আর 15টা তোমরা একটু নিজেরা পড়ো। ইনশাল্লাহ কালকে আলোচনা করবো, ঠিক আছে। আজকে অনেক টাইম হয়ে গেছে, আমি ইভেন কথা বলার শক্তিও নাই। এখন বলেন কোয়েশ্চেন আছে কার? কোয়েশ্চেন থাকলে জানান। কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, না হলে ক্লাসটা শেষ করে দিব। ইনশাল্লাহ কালকে দেখা হবে। এইচ ডাব্লিউ নাই, ইংলিশে এইচ ডাব্লিউ দিব না আজকে। ঠিক আছে, আজকে থাক। কালকেই তো ক্লাস হবে। তো এর মধ্যে বেশি সময় নাই, বাংলা এইচ ডাব্লিউটা দিয়েছি না, বাংলা এইচ ডাব্লিউটা করো। এবং পড়াটা করে রাখো, ইংলিশটা পড়াটা করলেই হবে, বুঝছো? ওকে, জুলকার নাইন বলেন কি প্রশ্ন? জুলকার নাইন। আচ্ছা, থামো, তোমাদের মিউট করার এই ব্যাপারটাকে ঠিক করি। হ্যাঁ জুলকার নাইন, তুমি এখন বলতে পারবে তোমার কি প্রশ্ন আছে। স্যার, এই আপনি যে বিভার্স পড়াইলেন, এখানে স্যার বিং এর কথা তো বলেন নাই। স্যার বিং কোথায় ইউজ হয়? বুঝি নাই, কি পড়াইলাম? স্যার বি ভার্ব যে পড়াইছেন, বি ভার্বে স্যার বিং পড়ান নাই। বিং ওই কোন যে সময় পারফেক্ট use? কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। বিন ওখানে ইউজ হচ্ছে যে স্যার বিং বিং, বি বিইং ই আই নাকি এন জি। বিইং। বিইং হলো বি এর আইএনজি ফর্ম, ঠিক আছে। এটা হলো ধরো যখন তুমি ভয়েস, ঠিক আছে, ধরো এখানে লিখি, যখন তুমি ভয়েস শিখবা তখন কন্টিনিউয়াস টেন্সে এরকম কিছু ওয়ার্ড দেখবা যে বিইং ডান, ঠিক আছে। তখন তুমি আরো ভালো মতো ভয়েস, যখন প্যাসিভ ভয়েস, ঠিক আছে, তুমি বিইং এর ধারণা পাবা প্যাসিভ এর। তুমি অ্যাক্টিভ সেন্টেন্সে বিইং এর সেরকম ধারণা পাবা না। বুঝতে পেরেছো জুলকার নাই? আমরা এখন আজকে যা পড়েছি সব কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সের আলোচনা। আমরা কিন্তু প্যাসিভ সেন্টেন্স পড়ি নাই বা প্যাসিভ ভয়েস পড়ি নাই। এটা হলো সামনের দিকে আমরা ইনশাল্লাহ যদি কভার করতে পারি অবশ্যই করবো। তোমাদের সিলেবাসে যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে বলা নাই। এখন বলো জুলকার নাই। ওকে, তোমরা অনেক টায়ার্ড নিশ্চয়ই। আজকের ক্লাসটা এখানে শেষ করি, কালকেই আমাদের দেখা হবে। কালকেই বাংলা ইংরেজি ক্লাসে কিন্তু আমি পড়া নিবো তোমাদের থেকে আগে, ঠিক আছে। তারপর টেন্সের থেকে আমরা জাম্প করবো কোথায়, রাইট ফর্ম অফ ভার্বে। রাইট ফর্ম দেখো, রাইট ফর্ম অফ ভার্ব কোচিং এ দেখা যায় এক টানে শেষ করে দিতেছে, ঠিক আছে। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব যে বোঝার আগে টেন্সটা খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে। এটা কিন্তু জানার মতো একটা জিনিস, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবেন, রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু শেখার আগে টেন্স বুঝতে হবে আমাদের। সামিউল বাশির বলেন, কি বলতে চান? স্যার এই যে
টেন্স প্রতিদিন 4টা করালে ভালো হতো, মানে এই যে একদিনে হচ্ছে পাস্ট, ওই যে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে এখানে পাস্ট টেন্স, আর এখানে পাস্ট পারফেক্ট, তোমার যে টাইম ফিউচার। নাই এত। দেখো দেখো, বছরের শুরু থেকে যদি তোমরা পড়তা তাহলে একদিনে 4টা করার মতো ইয়া হইতো। তো টেন্সে আমি কেন একদিনে শেষ করাইতে চাচ্ছি জানো? কারণ তোমার রাইট ফরওয়ার্ড ভার্ব টেন্স যদি 3 দিনে পড়ো, রাইট ফরওয়ার্ড ভার্ব করতে কয়দিন লাগবে জানো? তোমার কমপক্ষে 5 থেকে 7টা ক্লাস লাগবে, এবং 5টা ক্লাস মানে তোমার মাসের অর্ধেক। আর 7টা ক্লাস মানে প্রায় 1 মাস, মানে নভেম্বর শেষ হয়ে যাবে রাইট ফরওয়ার্ড ভার্ব করতে করতে। আসলে দেখো, সময়টা বিবেচনা করতে হবে। আমাদের এই 3 মাসের প্রস্তুতিটা কিন্তু কম্প্যাক্ট, বুঝছো? এই জন্যই মূলত একটু ফাস্ট করতেছি, তোমরা একটু এফোর্ট দাও। তোমরাও যদি বাসায় প্র্যাকটিস করো না, 1 ঘন্টা ক্লাস করাইলাম, তুমি এই ক্লাসটা যদি পড়াটা আমি তুমি আরো 1-1.5 ঘন্টা প্রিপেয়ার করো, ইনশাল্লাহ তুমি এমনিই কভার করতে পারবা। এই সময় পড়ার টাইমও বাড়িয়ে দিতে হবে, বুঝছো সামিউল? ওকে, জারিন বলো তো। স্যার আজকের ভিডিওটা তাড়াতাড়ি একটু দিয়ে দিয়েন, আপলোড হ্যাঁ করে। ইনশাল্লাহ, হ্যাঁ আপলোড হইতে যত টাইম লাগে এইটুকু ইনশাল্লাহ। জারিন বলেন কি কোয়েশ্চেন? স্যার এসএমও কি কালকের মধ্যেই জমা দিতে হবে? বাংলাটা দিও, এই জন্য আমি ইংলিশ দেই নাই জানো। মূলত এই জন্যই যে 2টা হিসাব কালকে মধ্যে না দিয়ে আমি বাংলা যে আমি 2টা কি বলছি শব্দার্থ লিখে দিচ্ছি না, 2টা কিসের কবিতার, ওই যে 2টা জাস্ট দিও। ওকে, ঠিক আছে এভরিওয়ান, আজকে ক্লাসটা এন্ড করে দিই, ঠিক আছে? কালকে দেখা হচ্ছে, কালকে আমার সাথেই দেখা হচ্ছে। ভালো থাকো সবাই। এই এই চ্যাপ্টারটা জমা দিবে, এবং ক্লাসের শুরুতে যে কাজটা দেওয়া হয়েছিল ওইটা হলো ফেসবুক গ্রুপে আপলোড করবে। কি বললেন?